সৌজন্যে জামান ফাউন্ডেশন। প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। এটেন নিউজের প্রতিদিনের নিয়মিত বিশেষ আয়োজন শিল্প সাহিত্য ও সেলিব্রিটি শো কবিবাড়ি অনুষ্ঠানে আপনাদের সাদর আমন্ত্রণ। কবিবাড়িতে যেজন আসে গুণীজন, তারাই দেশের অমূল্য মানব ধন। এ কথার গুরুত্বকে অনুধাবন করেই আমাদের এটেন নিউজ স্টুডিওতে আমন্ত্রিত হয়ে উপস্থিত হয়েছেন দেশ বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। আর অনুষ্ঠানটির নিবেদক জামান ফাউন্ডেশন। আর অনুষ্ঠানটি উপস্থাপনা করছি আমি আসাদ কাজল। প্রিয় দর্শক, চলুন অতিথির সঙ্গে মূল আলোচনায় ফিরে যাই। স্যার, আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। স্যার, আগে শিক্ষা অর্জন, পরে অর্থ উপার্জন, কিন্তু এ প্রজন্ম শিক্ষার আগে অর্থকে প্রাধান্য দিচ্ছে, ফলে প্রকৃত শিক্ষা অর্জন হচ্ছে না। এ ব্যাপারে আপনি কি বলবেন? এটা কেবল যে পাঠ্যপুস্তকের শিক্ষা, পরীক্ষায় ফল ভালো করার জন্য শিক্ষা, এর উপরে নির্ভরশীল হয়ে কেউই বড় চিন্তাবিদ, বড় লেখক, বড় রাজনৈতিক নেতা কিংবা ব্যবসা বাণিজ্য, চাকুরি বাকরি, যে ক্ষেত্রেই যাক, অসাধারণ কিছু করতে পারেন না। চাকরিতে তারা ফল ভালো করে ঢুকতে পারে, চাকরিতে উন্নতি তাড়াতাড়ি হতে পারে, এইটুকু হয়। কিন্তু মানুষ হিসেবে তার যে বহুবিধ গুণাবলী দরকার, তার অধিকাংশই তাতে পূর্ণ হয় না। সেই জন্য আমাদের শিক্ষানীতি, শিক্ষা ব্যবস্থা এর মধ্যে বড় রকমের ত্রুটি আছে। কথাটা ঠিক যে এই শিক্ষা ব্যবস্থা এবং শিক্ষানীতিকে কঠোরভাবে সমালোচনা করে অনেকে কথা বলেন, অনেকে দৈনিক পত্রিকায় লেখেন, টকশোতেও এই বিষয়ে আলোচনা খুব কম হয়। আমাদের দেশে শিক্ষানীতি তো একটা আছে, কিন্তু শিক্ষানীতির কার্যকর ব্যবস্থাটা একটু কম। শিক্ষানীতি আছে, কিন্তু আমাদের যে অনেক কিছু ভেঙে অনেক বিক্ষিপ্তভাবে নানা ধারা সৃষ্টি হচ্ছে। এখন কি সংস্কার দরকার? সেইটার অবশ্যই সংস্কার দরকার। আমাদের সংবিধানে স্পষ্টভাবে লেখা আছে যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, শিক্ষানীতি হবে একমুখী, প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক পর্যায়ে। তো সেই একমুখীর মধ্যে নানান কারণে এখন যারা এডুকেশনে পিএইচডি করেন, এমএ ডিগ্রি নিয়ে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, তারা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় অন্তত 13টা ধারা আছে আলাদা আলাদা। যেমন যারা বাংলায় পড়ছে স্কুলে, তাদের একটা ধারা। যারা ইংরেজিতে পড়ছে, ওই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের তৈরি করা সিলেবাস অনুযায়ী ব্রিটিশ কাউন্সিল যেটা পরিচালনা করে, এবং ব্রিটিশ সরকার বাংলাদেশে এই শিক্ষার জন্য যে অর্থ ইত্যাদি সুযোগ সুবিধা দেয়, সেই যে এ লেভেল, ও লেভেল, এটাও একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। অনেকেই বাংলাকে অবজ্ঞা করে ওই ধারায় পড়েন। এরই মধ্যে আবার কয়েক বছর আগে বাংলাদেশ সরকার ওই ইংলিশ ভার্সন বলে আরেকটা ধারা নতুন তৈরি করেছে। স্কুলগুলোতে একটা আর্থিক অবস্থা ভালো থাকলে শিক্ষকের সংখ্যা, তাদের একটা রিকোয়ারমেন্ট আছে, যতদিন থাকবে তখন তাদেরকে ইংলিশ ভার্সন বলে আরেকটা কোর্স পড়ানো হয়। তো এই সব কিছুর মধ্যে তারপরে আরবি শিক্ষা ধর্মীয়ভাবে আছে, উর্দু ফার্সি, সেগুলোর কথাও বলা হয়। কিছু পরিবার এখনও আছে যারা ফার্সি এবং উর্দুর চর্চা করেন, উর্দু ভাষায় কথা বলেন বাড়িতে, পরিবারে। বাংলা কিছুতেই ব্যবহার করতে চান না, বাধ্য হয়ে বাইরে গেলে ব্যবহার করেন। একটা কথা বললেন যে বাংলা কিছুতেই ব্যবহার করতে চান না, বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি কথা বলেছেন, ইংলিশ ভার্সনের কথা বলেছেন। আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে ডাক্তার, ইঞ্জিনিয়ার হতে হলে ইংরেজি মাধ্যমে পড়েই তবেই এই সমস্ত ডিগ্রি নিতে হয়। আমরা কি পারি না মাতৃভাষায় পঠন পাঠন করে ডাক্তার, ইঞ্জিনিয়ার এবং অন্যান্য ডিগ্রি নিতে? এবং এটা কিভাবে সম্ভব, এ ব্যাপারে আপনি কি বলবেন? আমি আমার অভিজ্ঞতা দিয়ে এবং আমাদের ভাষার, বাংলা ভাষার ইতিহাস লক্ষ্য করে বলতে পারি যে বাংলা অত্যন্ত সমৃদ্ধ ভাষা। যখন রামমোহনের মতো একজন ব্যক্তি বাংলায় লিখতে আরম্ভ করেছেন, তখন সেই জাপান থেকে আরম্ভ করে দক্ষিণ অঞ্চলের দক্ষিণ আমেরিকা পর্যন্ত রামমোহনের সমকক্ষ
একজন চিন্তাবিদ, একজন লেখক পাওয়া যায় না। রামমোহন বাংলায় লিখেছেন, বাংলায় লেখা উচিত, সংস্কৃত থেকে আমরা জ্ঞান নেব, কিন্তু আমাদের জীবনযাত্রা সব কিছু বাংলায় চালাতে হবে। আমরা ফার্সি ভাষা শিখব জানার জন্য। স্যার বলা হচ্ছে বারবার যে আমরা বাংলা ব্যবহার করব, সর্বস্তর বাংলা ভাষা চালু করব, এবং এটা বলা হয়, কিন্তু দেখা গেছে ফেব্রুয়ারি মাস এলেই আমরা একটু বেশি বলি, ফেব্রুয়ারি মাস চলে গেলেই কোথায় যেন সেই বলাটা আড়াল হয়ে যায়। এই আড়াল থেকে বের হয়ে আমাদের সরকারিভাবে সুনির্দিষ্টভাবে এই কার্যকর ব্যবস্থাটা কিভাবে নেওয়া উচিত বলে আপনি স্পষ্ট করে বলবেন? ব্যবস্থা মানে গ্রহণ করতে পারে এই সম্ভাবনা বহুলাংশে আছে, সর্বাংশে নেই। যদি গণতান্ত্রিকভাবে গণভোটের মাধ্যমে আমাদের জাতীয় সংসদ, মন্ত্রিপরিষদ, প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি হতেন এবং তারা রাষ্ট্র পরিচালনা করতেন, এবং তার মধ্যে গণতান্ত্রিক ভোটে তো সরকার আগেও ছিলেন, তখনও তো করেন না, আগেও ছিলেন, তখনও করেনি। কারণ এই ইলেকশন ইত্যাদি এগুলো সবটাই কেবল ধনিক শ্রেণীর জন্য, এবং পাশ্চাত্য বৃহৎ শক্তিগুলোর সঙ্গে যাদের সম্পর্ক আছে, যারা এজেন্ট হিসেবে কাজ করে, রাজতন্ত্র কথা, পরিবারতন্ত্র কথাও বলতেছেন কি, যারা ধরেন এখানে অদৃশ্য অনেক মানে কিছু কিছু ফান্ডিং এজেন্সি আছে, তারা এনজিওদেরকে, সিভিল সোসাইটি অর্গানাইজেশনগুলোকে ফান্ড দেয়। এখন তারা তো নিতান্ত নিঃশর্তভাবে ফান্ড দেবে না। যখন সেই ফান্ড নেওয়া হয়, যারা নেন তাদের উপরে কিছু মানে শর্ত আরোপ করে দেন। এইটা খুব স্পষ্টভাবে প্রথমেই সাধারণ পাঠকেরা বুঝতে পারেন না। যে সময় গেলে দেখা যায় যে আমাদের যেরকম হওয়া উচিত ছিল শিক্ষানীতি, সেরকমটা তো হয়নি। শিক্ষা ব্যবস্থাটা যেমন হওয়া উচিত ছিল সেরকমটা হয়নি, যে কারণে ওই 13টা ভাগ বা 14টা ভাগের কথা শিক্ষাবিদরাই বলেন, যারা আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা ইনস্টিটিউশন আছে সেখানে যারা প্রফেসর, যারা এসসির প্রফেসর, অপেক্ষাকৃত প্রবীণ শিক্ষক, তারা বলে থাকেন। তার বাইরেও শিক্ষা বিভাগে চাকরি করেন এরকম অনেক বিজ্ঞ ব্যক্তি আছে। সার্টিফিকেটের বিচারে তাদের বড় বড় দেশি এবং বিদেশি ডিগ্রি আছে, কিন্তু একটা রাষ্ট্র গঠনের জন্যে, সেই রাষ্ট্রের প্রতি, একটা জাতি গঠনের জন্য সেই জাতির প্রতি, জনজীবনের প্রতি যে গভীর একাত্মতা বোধ থাকা দরকার, সেটার তো অভাব দেখি। কেউ বলেন না, কিন্তু আমি বলি, বাংলাদেশে গত অন্তত প্রায় 50 বছর ধরেই আছি, বাংলাদেশের বয়স বোধহয় 53 পার হয়েছে অথবা হচ্ছে। এই সময়ের মধ্যে তো যারা আমাদের দেশে অপেক্ষাকৃত ধনী লোক, তারা তাদের ছেলেকে মেয়েকে আমেরিকা, কানাডা, ব্রিটেন, ইটালি, জার্মানি, অস্ট্রেলিয়া, নানান দেশে পাঠিয়ে দিচ্ছে। স্যার একটু অন্য প্রসঙ্গে যাব। তো এইটার ফল কি করে হবে? রাষ্ট্র গড়ে উঠবে, ভাষা। একটু অন্য প্রসঙ্গে যাব। আপনি বাংলা একাডেমির সভাপতি, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলা একাডেমির পুরস্কার নিয়ে বরাবরই একটা বিতর্ক লক্ষ্য করা যায়। এবারও তার ব্যতিক্রম নয়। এই বিতর্ক থেকে বের হওয়ার উপায় কি? এবার বাংলা একাডেমি পুরস্কার যারা পেয়েছে, আপনি বাংলা একাডেমির সভাপতি হিসাবে প্রত্যেকের এই পুরস্কারকে কি সমর্থন করেন? পুরস্কারের দ্বারা প্রকৃতপক্ষে কোনো জাতির মধ্যে মানে যেরকম বিদগ্ধ অর্থাৎ জ্ঞানী কিংবা প্রজ্ঞাবান মানুষ আমরা চাই, সেরকমটা হয় না। অনেকেই পুরস্কারকে মনে করে যে প্রকৃত জ্ঞান চর্চার এবং মানুষের মনীষার উন্নতি, এর জন্য পুরস্কার একটা প্রতিবন্ধক, এবং নোবেল পুরস্কার অনেকে নেননি। বাংলা একাডেমির পুরস্কার বদরুদ্দীন নেননি, এই যে মামুনুর রশিদ নাট্যকার তিনি নেননি, আখতারুজ্জামান ইলিয়াস ছিলেন তিনি নেননি, এরকম আরও কেউ নেননি, তালুকদারও নেননি। জি, তাদের যুক্তি ছিল যে পুরস্কারের দ্বারা লেখকের মন এমনভাবে প্রভাবিত হয় যে তাতে তার যে সৃষ্টিশীলতা এটা ব্যাহত হয়। তো এই ধারণা অনেকেই সমর্থন করবেন, আবার অনেকে এর বিরোধিতাও করবেন, কিন্তু এইরকম বৈপরীত্য আছে। আমি লক্ষ্য করেছি যে টেলিভিশনের পর্দায়ও বদরুদ্দীন আমার খুব কঠোরভাবেই বলেছেন যে পুরস্কার পাওয়ার দ্বারা কোনো লোকের প্রজ্ঞা অথবা শ্রেষ্ঠ সৃষ্টিশীলতা এটা নিশ্চিত। তবু বলছিলাম এবার যারা পুরস্কার পেয়েছে প্রত্যেককে আপনি সমর্থন করেন কিনা? যারা এবার পুরস্কার পেয়েছেন তাদের মধ্যে কয়েকজনকে চিনি, সবাইকে আমি ব্যক্তিগতভাবে চিনি না, এদের কারো কারো বইপত্র পড়েছি। পুরস্কার বাস্তবে আছে, থাকবে, এবং এই পুরস্কার মধ্যে কিছু টাকা দেয় সরকার।
এই টাকাটাই মানে এর মধ্যে প্রফিটেবল। কিন্তু এই যে পুরস্কার তিনি পেয়েছেন, এতটা পুরস্কার, এটা বললেই সেই লোককে জ্ঞানী কিংবা প্রজ্ঞাবান কিংবা সৃষ্টিশীল বলা যাবে না। আপনি দীপনের বাবা, আপনি কি দীপন হত্যার বিচার চান? আপনি বাবা হিসাবে কিভাবে বিচার চান, এবং বাবা হিসাবে এই হত্যাকে আপনি জাতির সামনে কিভাবে আবারও তুলে ধরতে চান? এই বিষয়টা নিয়ে অনেকের মনে আমার সম্পর্কে ভ্রান্ত ধারণা আছে। কেন আমি এরকম কথা বললাম? কেউ কেউ বলেন যে আপনি শেখ হাসিনার সরকারকে অপদস্থ করার জন্য এই কথা বলেছেন। আমি সরকারকে হত্যার বিচার চাওয়া তো কোনো সরকার প্রসঙ্গ না। আচ্ছা, এই ধরনের হত্যা তো অনেকগুলো হয়েছে। এখানে গণজাগরণ মঞ্চ বলে একটা মঞ্চ করা হয়েছিল, যুদ্ধাপরাধীদের বিচার চাই। আজ পর্যন্ত সেই গণজাগরণ মঞ্চের আরম্ভ হওয়ার সময় থেকে আজ পর্যন্ত যারা কোলাবোরেটর হিসেবে, অর্থাৎ পাকিস্তানি হানাদার বাহিনীর সহযোগী হিসেবে মানে শাস্তি পেয়েছেন, বিচার হয়েছে, কয়জনের হয়েছে? আপনি দেখলে যে সংখ্যা পাবেন তার চেয়ে অন্তত দ্বিগুণ সংখ্যক লোক প্রাণ হারিয়েছেন জঙ্গিবাদীদের হাতে। মানে জঙ্গিবাদী এইসব গুপ্ত হত্যাকারী যারা, তারা তো এর কারণে তো কেউ মানে অনুসন্ধান করে দেখেন না, এবং সত্য কথাটা প্রথমেই একজন উপলব্ধি না করতে পারেন, কিন্তু 15 দিন 1 মাসের মধ্যে তো সবাই উপলব্ধি করেন। তো উপলব্ধি করার পরেও কেউ নিজের মত পরিবর্তন করেন না। তো এই যে একটা মত নিয়ে মানে বাস্তব অবস্থা বদলে গেলেও মন পরিবর্তন করেন না, এটা খুব ভালো লক্ষণ নয় করা জাতির পক্ষে। একটা কথা বলেছেন দীপন হত্যা নিয়ে, যে হত্যার কোনো অনুসন্ধান করা হচ্ছে না বা হয় না। তাহলে আপনাকে যদি আমি প্রশ্ন করি, আপনার অনুসন্ধানে, আপনার চিন্তায় নেপথ্যে কি কারণ রয়েছে বলে আপনি মনে করেন দীপন হত্যার? ব্যাপার হলো যে আমি তো কখনো ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলিনি, লিখিতভাবে কিংবা মৌখিকভাবে। যারা ধর্ম পালন করবেন, যারা ধর্ম পালন করতে না চান তারা সেটা না করতে পারেন। কিন্তু কোনো পক্ষই অন্য পক্ষকে মানে চাপিয়ে দেওয়া, জেদাজেদি করা, অপমান করা অথবা গালি দিয়ে লেখা বলা, এটা উচিত নয়। সময় স্বল্পতার কারণে আলোচনার ইতি টানতে হবে। আচ্ছা, আমাদের স্টুডিওতে উপস্থিত হওয়ার জন্য আপনার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ কথা বলছিলাম দেশ বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাশেম ফজলুল হকের সঙ্গে। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আসাদ কাজল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।